সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এরপর জানিয়ে দিব রাজশাহীতে 10 নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামাতের। বাংলাদেশ জামাতে ইসলামের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল সহ 10 জনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে 150 উপজেলা ভোটে প্রতীক বরাদ্দ আজ। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 150 উপজেলায় প্রতীক বরাদ্দ হবে আজ মঙ্গলবার 23 এপ্রিল। এদিন থেকে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। জানিয়ে দিব আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা। এক সপ্তাহের তুলনায় সোমবার তাপমাত্রা খানিকটা কমলেও আবারও 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে দুপুরের মধ্যে ঢাকাসহ 4 জেলায় ঝড় এবং বজ্রবৃষ্টির আভাস। কয়েকদিনে প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। এই পরিস্থিতিতে ঢাকাসহ দেশের 4 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং সর্বশেষ জানিয়ে দেব ফেনীর এক উপজেলায় ভোট ছাড়াই জয়ী হচ্ছেন সব প্রার্থী। ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সোমবার 22 এপ্রিল উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 1 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। ফলে এই 3 পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারতের পণ্যবর্জন আন্দোলন চলবে বলছেন ফারুক। ভারতের পণ্যবর্জন আন্দোলন চলবে বলে উল্লেখ করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোমবার 22 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্যবর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ আমাদের বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো বসে আছে। তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে কেন ওই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন? কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন? ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কারণ আপনারা দেশের গণতন্ত্র গলা টিপে হত্যার জন্য সাহায্য করেছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা গণতন্ত্রকে হত্যা করে বিরোধীদের নির্যাতন করবেন, এটা দেশের জনগণ মানবে না। তিনি আরো বলেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা দেশের জনগণ জানতে চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা, তার কথা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কল্পনা রায়, জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। রাজশাহীতে 10 নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামাতের। বাংলাদেশ জামাত ইসলাম রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল সহ 10 জনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সোমবার 22 এপ্রিল এক বিবৃতিতে তিনি বলেন, সোমবার রাজশাহী জেলা জজ আদালতে রাজশাহী মহানগরী জামাতের আমির ডাক্তার মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, মহানগর শিবিরের সাবেক সভাপতি সহ 20 থেকে 25 জন নেতাকর্মী রাজশাহীর আদালতে হাজিরা দিতে যান। তারা পূর্ব থেকেই উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত ছিলেন। তারা সোমবার আদালত চত্বরে উপস্থিত হওয়ার পরপরই রাজশাহীর পুলিশ এবং ডিবি তাদের ঘেরাও করে। আদালত চত্বরে পুলিশের এই ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, অনেকেই সেখান থেকে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে। রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল পুলিশি বেষ্টনী ভেদ করে আদালতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। পুলিশের হয়রানি থেকে রেহাই
পাওয়ার জন্য আদালতের নিরাপত্তার আশ্রয় চাইলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ আদালত অঙ্গন থেকে আরও 9 জনকে গ্রেপ্তার করে। সাংবাদিকগণ পুলিশের এই ভূমিকার প্রতিবাদ করলে পুলিশ সাংবাদিকদের উপরও চড়াও হয় এবং অনেকের ক্যামেরা কেড়ে নেয়। তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা বেআইনি এবং আইনগত এখতিয়ার বহির্ভূত। আসামিগণ আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে তাদের গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। পুলিশ তাদের গ্রেপ্তার করে সম্পূর্ণ অন্যায় করেছে। পুলিশের এই ভূমিকা আদালত অবমাননার শামিল। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। 150 উপজেলা ভোটে প্রতীক বরাদ্দ আজ। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের 150 উপজেলায় প্রতীক বরাদ্দ হবে আজ মঙ্গলবার 23 এপ্রিল। এদিন থেকে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ইসি নির্বাচন ব্যবস্থাপনার শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানান, প্রথম ধাপের তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হয়েছে রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল সোমবার। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী 1786 জন। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ 23 এপ্রিল। আর প্রতীক নিয়ে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। 150 উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে 2055 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার গণমাধ্যমকে জানান, দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল শেষ সময় ছিল রোববার। মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল, আপিল গ্রহণ 24 থেকে 26 এপ্রিল, আপিল নিষ্পত্তি 27 থেকে 29 এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। প্রতীক বরাদ্দ 2 মে। আর 161 উপজেলায় ভোট গ্রহণ হবে 21 মে। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ফর্ম জমার শেষ তারিখ 2 মে। মনোনয়নপত্র যাচাই বাছাই 5 মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে। আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 13 মে এবং ভোট 29 মে। এই ধাপে 47,112 উপজেলায় ভোট হবে। এই ধাপে রিটার্নিং কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক। আগামী 5 জুন চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আজ মঙ্গলবার চতুর্থ ধাপে তফসিল হতে পারে। এ লক্ষ্যে আজ বিকেল 3টায় কমিশন সভা বসবে বলে জানিয়েছে ইসি। আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা। এক সপ্তাহের তুলনায় সোমবার তাপমাত্রা খানিকটা কমলেও আবারও 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের এ নিয়ে টানা তৃতীয় দফায় হিট অ্যালার্ট জারি করা হলো। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছেন, তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকবে। তাপপ্রবাহ এ মাসের শেষ পর্যন্ত চলবে। মে মাসের শুরুর দিকে যদি বৃষ্টি না হয় তবে তাপপ্রবাহ একই সঙ্গে রাতের তাপমাত্রা বাড়বে, ফলে মানুষ অস্বস্তি আরো বাড়বে। তিনি আরো বলেন, এখন দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। রাতে যতটুকু কমে যাওয়ার কথা সেটা কমছে না, কারণ রাতে তাপমাত্রা রিলিজ হওয়ার কথা, কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপটা রিলিজ হতে পারছে না। তাই রাতেও মানুষ অস্বস্তির গরম অনুভব করছে। চলতি মাসের শুরু থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ বইতে শুরু করেছে। এরপর চলতি মাসের মাঝামাঝি এসে সারা দেশেই ছড়িয়ে পড়েছে এ তাপপ্রবাহ। এর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে অন্যত্র। ইতিমধ্যে যশোরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঢাকায় এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের কারণে ইতিমধ্যেই স্কুল কলেজ 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় হিট স্ট্রোকে সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর এবং খুলনায়। অন্যান্য জেলার মধ্যে রাজধানীতেও গত কয়েকদিনের তুলনায় গতকাল তাপমাত্রা কিছুটা কম ছিল। গতকাল ঢাকার তাপমাত্রা 37.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত শনিবারের তুলনায় 2 ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার এবং রাঙামাটি জেলা সহ রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্ট এবং ঢাকা, রংপুর, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এ সময় সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলবাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
দুপুরের মধ্যে ঢাকাসহ 4 জেলায় ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। কয়েকদিনে প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। এই পরিস্থিতিতে ঢাকাসহ দেশের 4 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার 23 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।